দর্শক প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পুঁজিবাজার একটি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, গেল কিছুদিনের সূচক একটি স্থিতিশীল অবস্থার দিকে গেলেও আস্থার সংকট টেকসই হচ্ছে না, এমন বিষয় কিন্তু আজকের উঠে এসেছে আলোচনায়। এই প্রেক্ষাপটে বাজারের পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিবি এর ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ এবং পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলামিন। জি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই জনাব আলামিন, আমি আপনার কাছে আসতে চাই। আজকে ওয়েবিনারে আপনি যুক্ত ছিলেন। প্রথমেই জানতে চাই আসলে আস্থা সংকটের কারণ কি? আস্থা কিন্তু একটি আপেক্ষিক শব্দ এবং এটি আসলে কি করলে বাড়বে, কি করলে কমবে, এই ধরনের নানা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু আস্থা ফেরেনি। প্রথমেই জানতে চাই আসলে আজকের আলোচনায় কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং আস্থা ফেরানোর জন্য পদক্ষেপগুলো কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি আজকে ছিলাম, আমি প্রথমেই আমাদের যে বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান, ওনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি পৌনে 3 ঘন্টা সময় সবার সাথে ছিলেন। প্রায় 200 পার্টিসিপেন্ট ছিল। প্রত্যেকের মধ্যে যে কথাগুলো এসছে, যারা মানে স্টেক হোল্ডাররা যে পয়েন্টস গুলো তুলেছে, প্রত্যেকটা পয়েন্টস উনি নোট ডাউন করেছে এবং প্রত্যেকটা বিষয়ে উনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছে। মানে এতটা কর্ডিয়ালি প্রত্যেকের জিনিসগুলোকে শোনা, এটা কিন্তু এর আগে এভাবে কোনো সেমিনার এর আগে এভাবে হয়নি। তো উনি আমাদের ফ্যাকাল্টি ডিন ছিলেন, ডিন থেকে ডাইনামিক একটা লিডারশিপে আমাদের ফ্যাকাল্টির একটা আমূল পরিবর্তন এনেছিলেন। এরকম একটা অবস্থান ওনারা দায়িত্ব নেওয়ার পরে আপনি জানেন যে ওনারা যে অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন, অবস্থা খুবই খারাপ ছিল। 18 মার্চ আমাদের যেটা ইন্ডেক্স 3600 লেভেলে ছিল, তখন বাজার কিন্তু 26 মার্চ যখন বন্ধ হয়ে যায়, দীর্ঘ 66 দিন বন্ধ থাকার পর তারা তাদের দায়িত্বভার গ্রহণ করে এবং বেশ কিছু পজিটিভ স্টেপ উনি নিয়েছিলেন। তার মধ্যে জানুয়ারির শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ব্যাংকে 200 কোটি টাকা করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। সেগুলোকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্পন্সরদের যাদের ন্যূনতম শেয়ার 30% নেই, তাদেরকে শেয়ার ক্রয়ে বাধ্য করে, এটা আগে আইনটা বিদ্যমান ছিল। যে আমরা কিন্তু জানি যে এই উদ্যোগগুলোর কথা, কিন্তু আপনার কাছে জানতে চাই আসলে আলোচনায় আসলে পরবর্তী ধাপগুলো কি? এত কিছু উদ্যোগ নেওয়ার পরও কিন্তু টেকসই ভাবে আস্থা ফেরেনি, এই আলোচনা কিন্তু কিন্তু ছিল, কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত? মানে অন্যান্য সময়ের চেয়ে এখন কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। কারণটা হচ্ছে কি, আমি এই জন্য আস্থার কথা বলছি, কারণ আগে একদিন একটু প্রাইস ইন্ডেক্স বাড়লে ভলিউমটা একটু বেড়ে পরে কিন্তু ভলিউমটা আবার কমে যেত। বাট আমরা যদি লাস্ট 15 ডেজ ফলো করি, মানে 1000 ক্রোড়ের উপরে কিন্তু আমাদের লেনদেন হচ্ছে। তার পাশাপাশি চেয়ারম্যান মহোদয় যে কথাটা বললেন যে আমাদের রেগুলার ট্রেড হয়তো 5000 ক্রোড় পর্যন্ত চলে যাবে, সেক্ষেত্রে ইন্ডেক্স এখন 5000 আছে, সেটা তো 8000 9000 সেদিকে চলে যাবে। কারণ আমরা যদি বাজার যদি এভাবে আগাতে থাকে, কারণ সব ধরনের যারা এখানে স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেভাবে উনি আলামিন, আপনি আছেন, জনাব আলামিন আপনি আছেন, আমরা একটু স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে সাব্বির আহমেদ আপনার কাছে একটু যেতে চাই। আজকে বিএসসিসির প্রেসিডেন্ট কিন্তু বলেছে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে এবং একই সাথে আমরা জানি যে ভালো পারফরমেন্স দেখিয়ে অনেক কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পর কিন্তু পরবর্তীতে সেই পারফরমেন্স তারা ধরে রাখতে পারে না, শেয়ারের দর পতন হয় খুব ভালোভাবে। এই যে এই সমস্যার সমাধানে এখন আরো জটিল হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় ওই একটা কথা আছে না, যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তো আমার মনে হয় মর্নিং শোজ দ্য ডে, নো ডাউট অ্যাবাউট ইট। আমরা সবাই বর্তমান যে নতুন লিডারশিপ টিম এসেছেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তাদের সাথে আগে থেকেও আমাদের যথেষ্ট পরিচয় ছিল। তাদের যে কর্মদক্ষতা, যোগ্যতা, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটার প্রতিফলন এসেছে স্টক মার্কেটে। ওভারঅল কনফিডেন্স লেভেল যথেষ্ট গ্রো করেছে। যদিও এটাও ঠিক যে আসলে রাতারাতি আমূল একটু আমাদের মানে অন্য আলোচনার থেকে স্পেসিফিক ভাবে যদি বলতেন স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে আসলে কি করা যেতে পারে, যে কোম্পানিগুলো আসছে সেই ব্যাপারগুলো যদি সরাসরি বলতেন। এটাই আমি আসছি। যেমন আপনি দেখেন যে গত কয়েক সপ্তাহেতে বেশ কয়েকটা কোম্পানির আইপিও অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে, যেখানে ফান্ডামেন্টাল ভালো পাওয়া যায়নি অথবা যেখানে হয়তো দেখা গেছে যে কিছুটা উইন্ডো ড্রেসিং করা হয়েছে। সো এই আস্থা ফিরানোর ব্যাপারে আসলে অনেকেই জড়িত। আমি নিজেই যেহেতু ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে, আমরাও আপনি জানেন যে একটা রেগুলেটরি বডি সিএ ইনস্টিটিউট, এখানে আমরা নিরীক্ষা চর্চায় এখানেও আমাদের গ্রহণযোগ্যতা আনতে হবে। দেয়ার ইজ নো হার্ম ইন সেলফ ক্রিটিসিজম, যেটা চেয়ারম্যান মহোদয় বললেন যে 5%-এর জন্য 95% শুড নট বি সাফার। তো আমাদেরও এখানে আমরা আইসিএবি যথেষ্ট আমাদের মেম্বারদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে ওয়ার্ন করেছি যে এখন আপনাদেরকেও আসলে ইউ হ্যাভ টু লিফট দ্য গেম, কারণ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর একটা যথেষ্ট ভ্যালু থাকে। সো এইটার ক্ষেত্রে আমার মনে হয় সবাই যদি কাজ করে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের যে রোলটা তারা যদি প্লে করে।
নিঃসন্দেহে ভালো কিছু উদ্যোগের কথা কিন্তু আপনি বলেছেন। একটু আপনার কাছেই জানতে চাই, আসলে ভালো কোম্পানি পুঁজিবাজারে আনার দাবি অনেক দিনের, অনেক পুরনো, কিন্তু তারপরেও কিন্তু ভালো কোম্পানি আসছে না। আমরা কি কোনোভাবে বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আনতে বাধ্যবাধকতা বেঁধে দিতে পারি কিনা, বা কিভাবে আরো ভালোভাবে আনা যায়, বা আর কি কি সুবিধা দেওয়া সম্ভব তাদেরকে? ক্যাপিটাল ইকোনমিতে আপনি কাউকে ফোর্স করতে পারেন না টু মেক এ ডিসিশন, কারণ লিস্টিং এর ডিসিশন ইটস এ বিগ ডিসিশন, কারণ আপনাকে কন্টিনিউয়াস ডিসক্লোজার রেজিমে চলে আসতে হবে, আপনার কমপ্লায়েন্স বার্ডেনটা অনেক বেড়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলোর এবং কস্ট অফ কমপ্লায়েন্সটাও বাড়ে। তো এইগুলো বিবেচনায় নিয়ে যদি কস্ট বেনিফিটটা তারা মনে করে যে এখানে অপটিমাম লেভেলে না আসে, তাহলে কিন্তু অনেকেই এটা ইনক্লাইন্ড থাকে না। আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়, এখানে আমরা আইসিএবি এমবিআর এর সাথে গত সপ্তাহে আপনারা হয়তো পেপারে দেখেছেন একটা কাজ করার উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর অথেন্টিসিটিটা যেন ইনশিওর করা হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বড় কোম্পানিগুলো তাদের আসলে ফুল ট্রান্সপারেন্ট ওয়েতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করে না। তো যার ফলে যখন স্টক মার্কেটে আসবে তাকে ডিসক্লোজার দিতে হবে, ফুল ডিসক্লোজার দিতে হবে, কমপ্লায়েন্সটা বাড়বে। তো এই ক্ষেত্রে অনেক, আমি বলছি না সবাই, কিছু সংখ্যক আমার কাছে কোম্পানিগুলোর একটা অনীহা থাকে স্টক মার্কেটে আসার ব্যাপারে, যে তারা আবার সবকিছু তাদেরকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গায়, এবং এই ক্ষেত্রে অনেকেই একটু পিছিয়ে থাকতে চায়, যে জবাবদিহিতার ব্যাপারটা অনেকে ভয় পায়। আমরা একটু জনাব আলামিন আপনার কাছে আসতে চাই। আজকে আলোচনা কিন্তু সমন্বয়হীনতার কথা বলা হয়েছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন যারা কর্তা ব্যক্তিরা রয়েছে, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসসি, এদের সাথে সমন্বয়ের এক ধরনের অভাব রয়েছে। সমন্বয়টা আসলে কিভাবে করা সম্ভব? সমন্বয়ের ব্যাপারে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে সরকারের দিক থেকে সম্পূর্ণভাবে সব ধরনের সহযোগিতা করবে। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অর্থ মন্ত্রণালয় সহ সবার সাথে একযোগে কাজ করতে, ওনার দিকে যে সাপোর্টটা পুরোটাই দিবে। এদিকে আমাদের যারা এটাকে এনফোর্স করছে, আমাদের ডিএসসি বা আদার আমাদের যারা মানে অ্যাসোসিয়েশন গুলো আছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা কোঅর্ডিনেশন কমিটি করে যাতে করে আরো সুচারুভাবে এই দায়িত্বগুলো পালন করা যায়। আরো কিছু জবাবদিহিতার ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই। স্বতন্ত্র পরিচালকগুলো তারা তাদের রোল সঠিকভাবে পালন করছে না। একটা অনলাইন সার্কুলেশন উনি জারি করতে যাচ্ছে, আগামী সপ্তাহে সেটা আসবে। তাতে মিনিমাম কোয়ালিফিকেশন গুলো লেখা থাকবে, অটোমেটিক্যালি ওই কোয়ালিফিকেশন কমপ্লাই না হলে উনি স্বতন্ত্র পরিচালক হতেই পারবে না। এখন স্বতন্ত্র পরিচালকের রোল হচ্ছে কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটা দেখা। তো সেই ক্ষেত্রে দুর্বল কোম্পানি যারা, তারা অনেক ক্ষেত্রে এগুলো করে না। সেই ক্ষেত্রে জেডটাকে এখন ধরা হচ্ছে, পরবর্তীতে ওটিসিতে যারা আছে সেগুলোকে নিয়ে কাজ করা হবে। তার মানে স্বতন্ত্র পরিচালকদের উপর দায়বদ্ধতা আরো বাড়ানো হবে, এবং এটাতে যদি জবাবদিহিতা বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জবাবদিহিতার যে জায়গাটায় একটা সংকট ছিল, অবশ্যই ভালো উদ্যোগ, যেহেতু সমন্বিতভাবে এই ব্যাপারটি একটি কমিটির মাধ্যমে করা হবে, একটি ভালো উদ্যোগ হতে যাচ্ছে হয়তো। সর্বশেষ প্রশ্ন আমি একটু জনাব সাব্বির আহমেদ আপনাকে করতে চাই। আসলে সম্প্রতি হংকং ভিত্তিক গবেষণা সংস্থা এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল বিশ্বের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পুঁজিবাজারকে বলা হয়েছে যে এই আগস্টে শীর্ষে ছিল, কারণ এইটির পারফরমেন্স, এবং জনাব আলামিনও বলছিল যে আসলে এই দিন দিন ডে বাই ডে ভালো হচ্ছে, এবং একই সাথে লেনদেনের এক ধরনের স্থিতিশীলতা আসছে, 1000 কোটি টাকার কাছাকাছি কিন্তু প্রতিদিনই লেনদেন হচ্ছে। তো এই যে এই বাজারের এই স্থিতিশীলতা কিভাবে ধরে রাখা সম্ভব? এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু স্টার্ট করেছি উইথ আ ভেরি লো বেস। আপনি যদি দেখেন যে করোনা পরবর্তীকালে বিশ্বের প্রায় সব ক্যাপিটাল মার্কেটে কিন্তু করোনার কারণে যতটুকু ধস নামার কথা ছিল সেরকম কিন্তু নামেনি। 16 মার্চের পর থেকে আসলে শেয়ার মার্কেট, এবং এটা অনেক ইকোনমিস্ট বলছিলেন যে এটা তারা হিসাব মিলাতে পারছেন না যে রিয়েল ইকোনমির পারফরমেন্সের সাথে ক্যাপিটাল মার্কেট, বিশেষ করে ওইসিডি কান্ট্রিগুলোতে। তো সেই জন্য তারা অলরেডি একটা কোয়াইট হাইটে ছিল জুলাই এন্ডে, যেখানে আমাদের মার্কেটটা কিন্তু অনেকটা লোয়ার এন্ডে ছিল। তো এই জন্যই দেখা গেছে যে পারফরমেন্সে যেহেতু লো বেস থেকে শুরু হয়েছে, আমাদের পারফরমেন্সটা অনেক দেশকেই ওভারকাম করেছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনি যেটা বললেন যে ইয়েস, এটাকে ধরে রাখার জন্য কতগুলো কিন্তু সাময়িক বুস্ট আছে আমাদের, এটাও ভুললে চলবে না যে এখন একটা এক্সেস লিকুইডিটি আছে মার্কেটে। সো এবং আমাদের ট্যাক্স আইনেও এবার একটা সুবিধা দেওয়া হয়েছে। তো এইটা ব্যাংকগুলো 200 কোটি টাকা প্রণোদনার কথা যেটা আলামিন ভাই বললেন, সেই অনেকগুলো কিন্তু বুস্টার একসাথে কাজ করছে। যে একই সাথে আপনারা দুজনই বলছিলেন যে একটি ভালো নেতৃত্ব যেটি পুঁজিবাজারকে এগিয়ে নিতে কাজ করছে, এবং আপনারা দুজনেই এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। আমরাও প্রত্যাশা করি আগামী দিনগুলো ভালো কিছু উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারটি এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ জনাব আলামিন এবং সাব্বির আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।